আমার মুখের দিকে তাকিয়েও তো আব্বু এরকম একটা ভুল থেকে নিজেকে বিরত রাখতে পারতো। ভাবতে ভাবতে স্নেহার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ফাহমিদা খান স্নেহার চোখে পানি দেখে স্নেহাকে হালকা ধাক্কা দিয়ে বলেন, কিরে কাঁদছিস কেন? স্নেহা চোখের পানি মুছে হেসে বলে, কই কাছি, চোখে হয়তো কিছু পড়েছে। মিথ্যে বলছিস কেন? স্নেহা হেসে বলে, কই মিথ্যে বলছি, তুমিও না। এই বলে স্নেহা আবারও মুখে হাসি ফুটিয়ে চলে গেল তার বাবা মায়ের দিকে। ফাহমিদা খান স্পষ্ট দেখতে পেলেন স্নেহা কাঁদল, তবুও মিথ্যে কেন বলল। স্নেহা তার বাবা মায়ের সাথে টুকটাক কথা বলে উপরে চলে গেল মেহরাবকে বলতে। স্নেহা রুমে এসে বিছানায় এক কোণে বসলো। মেহরাব ফোন রেখে বলে উঠল, কি হয়েছে? কিছু না। স্নেহা মিনিট দুই চুপ থেকে বলে উঠল, আব্বু আম্মু এসেছে। ভালোই তো, যাও কথা বলো। ভালো লাগছে না। কেন? স্নেহা ফ্লোরের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলে ওঠে, আব্বুর দিকে তাকালে রাগ হয়, আর আম্মুর দিকে তাকালে বুকটা ফেটে চিৎকার আসে। ইচ্ছে করে না কারোর সামনে যেতে। মেহরাব স্নেহার পেছনে এসে দাঁড়ায়। তুমি ওনাদের সামনে না গেলে ওনারা কি ভাববে বলো? তুমি না হয় জেনে এমন করছো, আর ফুপি যদি জানে তাহলে কি হবে? আর তোমাকে একটা কথা বলার আছে। স্নেহা তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকিয়ে বলে, কি কথা? মেহরাব একবার দরজার দিকে তাকিয়ে দেখে, আবার স্নেহার দিকে বলে, কালকে রাতে ওনাদের অন্য জায়গায় সরানোর সময় একবারের জন্য মনে হলো না যে ওরা তোমার বাবার ওয়াইফ? স্নেহা কপালে ভাঁজ ফেলে বলে, এখন আবার কি বলছেন? মেহরাব ভাবুক গলায় বলে, আমাদের মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। আমাদের আরও অনেক কিছু জানতে হবে। হতেও পারে উনি তোমার বাবার বিয়ে করা বউ নয়, হয়তো অন্য কোনো রহস্য আছে এখানে। স্নেহা জিজ্ঞাসা কণ্ঠে বলে, কালকে ওনাদের থেকে কিছু জানতে পারেননি? না, কোনো কথাই বের করতে পারিনি দুজনের থেকে। তবে এই মহিলাটা বারবার বলছিল তাকে ছেড়ে দিতে, তাকে হসপিটালে যেতে হবে, তাকে নাকি খুব দরকার। আজ যদি যেতে পারতাম তাহলে না হয় কিছু জানতে পারতাম, কিন্তু আজ তো বেরো হতে পারবো না। মেহরাব স্নেহার সাথে কথা বলছিল, ঠিক সেই সময় দুজনেই ডাক পড়ে যায়। সাইদা তখন মেহরাবকে ডাকতে ডাকতে রুমে ঢুকলো। স্নেহা উঠে দাঁড়িয়ে সাইদাকে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো, বসো এখানে। সাইদা মেহরাবের পাশে বসে বলল, ভাইয়া আসতে চেয়েছিলাম সেই সকালে, কিন্তু পারলাম না। এখন কেমন বোধ করছো? মেহরাব মুখ বাঁকিয়ে বলল, ভালো। আর অসুস্থ ভাইয়াকে দেখতে এসছিস? খালি হাতে এসছিস কেন? সাইদা দুপাটি দাঁত বের করে বলল। কই, খালি হাত? এই যে দেখো, হাতে চুড়ি পরে এসেছি। তিনজনে খিলখিলিয়ে হেসে উঠল। মেহরাব বলল, তোর জামাই কই, আসেনি? কাজে গিয়েছে, ও কালকে আসবে। ও, কথার মাঝে মেহরাব সাইদাকে বলল, তোর ভাইয়ের কোনো খবর পেয়েছিস? ভাইয়া ভালো কথা মনে করালে। ওকে ফোনে পাচ্ছি না, ভেবেছি বাবাকে বলবো আজই। বাবা না হয় সেখানে লোক পাঠাবে। স্নেহা বলল, তুমি ঠিক বলেছো আপু। এই বাড়িতে এসেছি থেকে ভাইয়াকে একটা বারের জন্যও দেখলাম না। কেউ তাকে ফোনে পাচ্ছে না, বেশ চিন্তা ধরিয়ে দিল সবাইকে। মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বলল। তোমার চিন্তা হয় নাকি? স্নেহা স্বাভাবিকভাবেই বলে উঠল, হয়ই তো। সাইদা বলল। ভাইয়া নিচে যাবে নাকি? চ। মেহরাব উঠে দাঁড়ালো। সাইদা বলল, ভাইয়া আমি কিন্তু খালি হাতে আসিনি, তোমার জন্য কিছু নিয়ে এসেছি। মেহরাব হেসে সাইদার কাঁধে হাত রেখে বলল। আরে গাধে, এমনিই মজা করেছে। দুজনে কথা বলতে বলতে চলে গেল। স্নেহাও একটু পরে বের হলো। আফনান মির্জা আর নাফিসা বেগম রাত 9টার দিকে বাড়িতে চলে গেলেন। মারুফুল খান থাকতে বলেছিলেন অনেকবার, কিন্তু উনারা রইলেন না। মেহরাব রাতের খাবার খেয়ে আগে রুমে চলে এলো। স্নেহা নিচে কিছু কাজ করছিল। সাইদাও ওখানেই বসেছিল। সাইদার মা বাড়িতে নেই। সাইদার মামা অসুস্থতার কথা শুনে তিনি ওখানেই রয়ে গিয়েছেন কয়েকদিন ধরে। আরও কিছুদিন পরে আসবেন। শরীফুল খান আর মারিফুল খান সাদাফের কোনো খোঁজ খবর না পেয়ে গ্রামের বাড়ির আশেপাশে কিছু আত্মীয়দের ফোন করলেন। তারা বলল সাদাফ নাকি ওখানেই আছে। তারা এইটুকু শুনে নিশ্চিন্ত হলেন, সাদাফ ঠিকই আছে। মেহরাব আসিফকে কল দিল এই মহিলা আর তার মেয়ের কথা শুনতে। আসিফ কল ধরেই বলল, কিরে, কি মনে করে কল দিলি? ভালোই তো সারাদিন মনে করলি না। তুইও তো মনে করে ফোন করিস না। দেখলাম তুই আমাকে কখন মনে করিস। যদি এখন কল না দিতাম তাহলে? আমিই দিতাম। এসব প্রেমাত্মক কথা রাখ, কাছের কথায় আয়। ওদের থেকে কোনো কথা বের করতে পেরেছিলি? তোর 2 নম্বর শাশুড়ি বলেছে তুই আসলে তোকে বলবি। তোকে বলেনি?
না। এখন তো আমিও বাড়ি থেকে বের হতে পারবো না, বের হলে অনেক রাত হবে। কি, তুই আসবি? হুম। ভাই, তুই আজকে আসিস না, কালকেই বের হোস। কেন? ভাই, ভুলে যাস না তুই অসুস্থ। ব্যথা খুব একটা না পেলেও হাতে পেয়েছিস। কালকে রাতে ঘুমাসনি, আজ রাতে ঘুমা। কিছু হবে না, তুই গাড়ি নিয়ে আয়। পারবো না ভাই, তুই রেস্ট নে। কালকে যাব তোকে নিয়ে। আজকের দিনটা একটু শুয়ে থাক, ভাবি না হয় তোর সেবা করুক। মেরাব দাঁত চেপে বলল। তুই আসবি না, তাই তো? হুম। পরক্ষণেই মেরাব বুঝতে পারল আজ বাড়ির বাইরে যাওয়াটা মোটেও ঠিক হবে না, তাই বলল। ঠিক আছে, আজকে যাব না, কালকে যাব। মেরাব ফোন কেটে দিয়ে বসে রইল। স্নেহা রুমে ঢুকে মেরাবকে বলল। আপনি কি কালকে কলেজে যাবেন? হঠাৎ এই প্রশ্ন? যদি কালকে কলেজে যান তাহলে পড়তে বসবো। মেরাব ভ্রু কুচকে বলল। যদি না যায়? তাহলে শুয়ে পড়বো। মেরাব কড়া গলায় বলল। কিসের শুয়ে পড়া, পড়তে বসো। স্নেহা গাল ফুলিয়ে বলল। কথা সেটা না, কথা হলো কালকে কলেজে যাবেন কি যাবেন না। যাব। স্নেহা পট করে বলল। কালকে যে পোশাক আশাকে কলেজে গিয়েছিলেন সেভাবেই কি যাবেন? হুম। কেন? স্নেহা তেতে উঠে বলল। কেন মানে? কেন শব্দটা আবার কি? হ্যাঁ, কালকে ওইরকম নায়কের মতো সেজেগুজে গিয়েছিলেন বলে আমারই কিছু বান্ধবীরা নাকি আপনার উপর ক্রাশ খেয়েছে। মেরাব স্নেহার মন বুঝতে বলে উঠল। তুমি এই কথা তোমার বান্ধবীদের থেকে শুনে বলনি আমি তোমার হাজবেন্ড হই? স্নেহা বুকে হাত গুজে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। আমি যদি ওদের সামনে বলি যে আপনি আমার হাজবেন্ড তাহলে ওরা মজা নেবে, কারণ ওখানে আমিও ওদের মধ্যে স্টুডেন্ট বেশি যাই। ওরা কখনোই বিশ্বাস করবে না যে আমি আপনার ওয়াইফ। মেরাব মাথা নাড়িয়ে বলল। হুম, বুঝেছি, এখন পড়তে বসো। স্নেহা বিড়বিড় করে বকতে বকতে চলে গেল রিডিং টেবিলে। যা দেখে মেরাব হেসে রুমে থেকে বেরিয়ে গেল। ধীর পায়ে হেঁটে এসে তার বাবার রুমের সামনে দাঁড়িয়ে বলল। বাবা, আসবো? মারুফুল খান বললেন। হ্যাঁ, মেহরাব এসো। মেরাব রুমে ঢুকল। এখন মারুফুল খান রুমে একাই রয়েছে। মেরাব মারুফুল খানের সামনাসামনি বসে বলল। বাবা, একটা কথা বলতে এসছে। হ্যাঁ বলো, কি বলবে? বাবা, আমি যে বিয়ে করেছি এটা আমার কিছু বন্ধুরা এখনও জানে না, বা আমাদের কোনো আত্মীয় স্বজনরাও জানে না, তাই বিয়ের অনুষ্ঠানটা অফিসিয়ালভাবেই করতে চাচ্ছে। মারুফুল খান মুখে হাসি এনে বললেন। বেশ, তাই হবে। কবে চাইছো তুমি, শুধু সেটা বলো। ভেবে বলছি। ঠিক আছে। মারুফুল খান মনে মনে খুব খুশি হয়েছেন। তিনি অপেক্ষায় ছিলেন মেরাবই যেন এই কথাটা বলে। মেরাব রুমে এসে দেখে স্নেহা পড়তে বসেছে। রাত তখন 11টা। স্নেহা এসে শুয়ে পড়ে। কালকে রাতে খুব একটা ঘুম হয়নি, তাই চোখ দুটো জ্বলছে। স্নেহা ঘুমিয়ে পড়তেই মেরাব বিছানা ছেড়ে নেমে ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে আসিফকে কল দিল। এখন ওই মহিলার সাথে কথা বলতে যাবে। মেরাবের বারবার মনে হচ্ছে আজ ওখানে গেলে কিছু না কিছু জানতেই পারবে। মেরাবের বাড়ি থেকে বের হওয়ায় মারুফুল খানের চোখে পড়ে। রুমে পানি শেষ হয়ে যাওয়ায় তিনি পানি খেতে এসেছিলেন ড্রয়িং রুমে। অন্ধকারে মেরাব হয়তো তাকে খেয়াল করেনি। তিনি মেরাবের পেছনে পেছনে বাইরে এলেন। মেরাব টের পেয়েছে তার বাবা তাকে দেখেছে, তাই বলে ফিরে যাওয়ার পাত্র সে নয়। দরকার হলে তার বাবাকে সাথেই নিয়ে যাবে। মারুফুল খান মেরাবের পেছনে এসে ডেকে উঠে বললেন। মেহরাব কোথায় যাচ্ছে এখন? মেরাব পেছনে ফিরে তাকিয়ে বলল। গাড়িটা বের করে বলছে। মারুফুল খান দাঁড়িয়ে রইলেন। এখন মেরাবের উদ্দেশ্য কি তিনি কিছুই বুঝতে পারছেন না। মেরাব তার সামনে গাড়ি নিয়ে এসে বলল উঠে বসতে। মেরাব নিজের সাথে তার বাবাকেও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ এখন যদি তার বাবাকে ভুলভাল কিছু একটা বলে দেয় তাহলে আর বাবা চলে যাবে ঠিকই, কিন্তু নজরদারি ঠিকই করবেন। তাই মেরাবের এখন তার সাথে নিয়ে যাওয়াটাই উত্তম। মারুফুল খান কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠে বসলেন। মেরাব ড্রাইভ করতে করতে বলল। বাবা, তুমি আমাকে জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছে এখন? মারুফুল খান গম্ভীর গলায় বললেন। আমার বিশ্বাস আছে তুমি এই রাতের বেলা দরকার ছাড়া কোথাও যাচ্ছ না। মেরাব তার বাবার দিকে তাকিয়ে বলল। থ্যাংক ইউ বিশ্বাস করার জন্য। তবে আমাকে সাথে নিয়ে যাওয়ার কি কারণ? চলো না, আজ না হয় আমি তোমাকে নিয়ে ঘুরলাম। বেশ, চলো। হুম। মেরাব আসিফকে তার বাড়ির সামনে থেকে তুলে নেন। আসিফ মেরাবের বাবাকে দেখে তাজ্জব বনে গেল। এখন তো মুখ ফুটে বলতেও পারবে না যে আঙ্কেল এখানে কেন, তাই মেসেজ দিল। মেরাব আঙ্কেলের সাথে যাচ্ছ কেন? ওনাকে কি বলে দিয়েছো?
মেরাব উত্তরে লিখল, বলিনি। তাহলে ওখানে গেলে যদি জিজ্ঞাসা করে তখন কি করবি? আগে ওখানে যাই, তারপর দেখতে পারবি। ঠিক আছে। মেরাব মহিলাটিকে যেখানে রেখেছিল সেখানেই গেল। গাড়ি থেকে নেমে গেল তিনজনই। সেখানে মেরাব তার আরও 2 বন্ধুকে ডেকেছিল। ওরা মেরাবকে দেখার সাথে সাথেই ডেকে উঠল। হেই মেরা, ভেতরে আয়। মেরাব তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, ভেতরে চলো। মারুফুল খান হতভম্ব নিয়ে বললেন, না, তোমরাই দাও, আমি গাড়িতেই থাকছি। আমাদের ফ্রেন্ডের মাঝে, তোমাদের ফ্রেন্ডের মাঝে আমি গিয়ে কী করব? বাবা, তুমি গেলে কিছুই হবে না। না, তোমরা দাও। এই বলে মারুফুল খান গাড়িতে উঠে বসলেন। মেরাব আসিফকে নিয়ে ভেতরে চলে গেল। আসিফ যেতে যেতে বলল, ভাই, তোর বুদ্ধি আছে তো, আমি এখন বুঝতে পারলাম। মেরাব একটা রুমে এসে দেখল সেই মহিলা আর তার মাকে বেঁধে রেখেছে। মহিলাটি মেরাবকে দেখা মাত্রই বলে ওঠে, বাবা তুমি কে বা কি তোমার পরিচয় আমি জানি না, তোমাকে একটা কথাই বলবো, আমাদের প্লিজ ছেড়ে দাও। মেরাব গম্ভীর গলায় বলল। এত ছেড়ে বলছেন কেন? কি এত কাজ? মহিলাটি কিছু বলবে ঠিক তখনই পাশ থেকে তার মেয়ে বলল, স্যার, স্নেহা। আপনারা কেন আমাকে ধরে এনেছেন? মেরাবের ঠান্ডা মেজাজ বিগড়ে গেল। এমনি প্রচুর মাথা ব্যথা করছে, তার ওপর আবার এক্সকিউজ। মেরাব ধমক দিয়ে বলল, এই মেয়ে, চুপ, কথা বলছি তো আমি। পাশে থেকে নাক গলাচ্ছে কেন? মহিলাটি বলল। বাবা ওকে ধমক দিও না, তুমি কি বলতে চাও বলো। মেরাব বলল, আগে বলুন, আপনার এত তাড়া কিসের? আর একটা কথা, আপনি এখানে আটকে আছেন, আপনার হাজবেন্ড এখনো আসলো না কেন? এই বলে আসিফকে বলল, এই আসিফ, ওনার বাড়ি কাউকে খবর দিস নে? উনি তো বাড়ির কোনো নাম্বারই দেয়নি, কাকে কল দেব? সকাল থেকে 1000 বার বলেছি যে নাম্বার দিন, শুধু বলেছে তার হাজবেন্ড কথা বলতে পারবে না। ঠিক তখন মেরাবের ফোনে স্নেহার কল এলো। মেরাব আসিফকে বলল, কোনো সাউন্ড করো না যেন। ঠিক আছে। মেরাব কল রিসিভ করে একটু সাইডে যায়। স্নেহা ওপাশ থেকে ঘুম জড়ানো গলায় বলে, কই আপনি? এই রাতের বেলা কোথায় গিয়েছেন? তুমি ঘুমাও, আমি একটু পরে আসছি। না, আপনি এক্ষুনি আসুন। আর কোথায় আছেন বলুন? ড্রয়িং রুমে না ছাদে? আমি আসছি। আমি বাবুর সাথে কথা বলছি, একটু পরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। ঘুমাও তুমি। দেরি হলে কিন্তু খবর আছে। ঠিক আছে, যা করার করো, রাখছি। মেরাব কল কেটে দিয়ে আবারও ওদের সামনে আসে। মহিলাকে তাড়া দিয়ে বলে, আমার হাতে বেশি সময় নেই, তাই অযথা কথা ঘোরাবেন না। যা বলছি তাদের উত্তর দিন। আফনান মির্জার সাথে আপনাদের কি সম্পর্ক? মহিলাটা আর তার মেয়ে দুজনের মুখ চাওয়াচাওয়ি করলো। মহিলাটা অবাক হয়ে বলল, তুমি ওনাকে চেনো? হ্যাঁ, চিনি। এখন বলুন, ওনার সাথে কি সম্পর্ক আপনার? কেন উনি আপনাদের বাড়ি যায়? মহিলাটি চুপ করে রইল। মেরাব রুমের দরজা লাগিয়ে দিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল। স্নেহা ঘুমিয়ে আছে। মেরাব স্নেহার কাছে দুষ্টুমি করতে স্নেহার নাম্বারে কল দিল। স্নেহা ঘুমের ঘোরেই কল রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো, কে? মেরাব পাশে থেকে বলল, আমি মেহরাব। হ্যাঁ বলুন, কোথায় আপনি? আসবেন না নাকি? না, সকালে আসবো। কেন? কিসের জন্য আসবো বলো? বিয়ে করেছি, বউই কাছে আসে না। স্নেহা ঘুম ঝাড়ানো গলায় বলল। আপনার বউ তাহলে পচা। মেরাব ঠোঁট কামড়ে হেসে বলল, তাহলে বউকে কি করা যায় এখন? কি আর করবেন, তুলে আছাড় মারবেন। মেরাব হেসে ফোন কেটে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। স্নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে ফোনটা নিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে ঘুমায়। ঠিক তখন স্নেহা ধরফরিয়ে উঠে বসে। হাঁসফাঁস করতে করতে বলল, কে কে আপনি? মেরাব উঠে বসে বলল। আমি। স্নেহা মেরাবের কণ্ঠ শুনে বলল, ও আপনি? আপনি না মনে হলো একটু আগে বললেন আসবেন না, তাহলে আবার এখানে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। মেরাব স্নেহার মাথায় হালকা চাপড় মেরে বলল, কি যাতা বলছো? আমি কখন বললাম যে আসবো না? ঘুমের ঘোরে তোমার তাল ঠিক নেই। স্নেহা আর কিছু বলল না, শুয়ে পড়তে পড়তে বলল, ঠিকই বলেছেন, তাল ঠিক নেই। আসলে 2টা রাত ধরে ভালো করে ঘুম হচ্ছে না তো, তাই এখন খুব ঘুম ঘুম পাচ্ছে। মেরাব স্নেহার ফোনটা নিয়ে এখনকার কলটা রিমুভ করে দিল। সকালে উঠে স্নেহাকে বোকা বানাবেই। মেরাব ফোন রেখে স্নেহাকে নিজের দিকে এনে জড়িয়ে ধরে ঘুমালো। সকাল 10টা। স্নেহা আগেই ঘুম ভেঙেছে, মেরাবের ঘুম ভাঙেনি। স্নেহা ড্রয়িং রুমে বসেছিল সাইদার সাথে। মৌ মারুফুল খানের সাথে কলেজে চলে গিয়েছে। স্নেহা ইচ্ছে করেই গেল না।
মেরাবের ঘুম ভাঙতেই ফোন হাতে নিয়ে দেখল সকাল 10:40 মেরাব চট করে উঠে বসে। আজ কলেজে যেতে চেয়েছিল, তার ঘুমই ভাঙল এত দেরিতে। মেরাব ফোন রেখে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে হাত মুখ মুছতে মুছতে বের হলো। স্নেহা তখন রুমে এসে বলল, আপনার ঘুম এতক্ষণে ভাঙলো? আর কালকে বললেন কে কলেজে যাবেন? আমি না ঘুম থেকে উঠতে পারিনি বলে যেতে পারলাম না। তুমি গেলে না কেন? বাবার সাথে চলে যেতে। স্নেহা বলল, আপনি অসুস্থ, আর আপনাকে রেখে যাব কি করে আমি? এর থেকে আপনি যেদিন যাবেন আমিও সেদিনই যাব। আমার জন্য তুমি কেন নিজে পড়াশোনা স্যাক্রিফাইস করবে? ভালো স্টুডেন্ট তো তুমি। স্নেহা ঠোঁট বাঁকিয়ে বলল। যাক, আপনার মুখ থেকে অন্তত একটা ভালো কথা তো বের হলো। মেরাব রেগে গিয়ে বলল, কেন, আমি কি ভালো কথা বলি না? না। তুমি নিজেও তো বলো না। স্নেহা এগিয়ে আস্তে আস্তে বলল, কি বলেন আমি ভালো কথা বলি না? না, ভুলভাল কথা বলো। কি ভুলভাল বলেছি? ওয়েট, শোনাচ্ছে। কি শোনাবেন দেখি? মেরাব নিজের ফোন এনে রাতে স্নেহাকে বলা কথাগুলো রেকর্ড শোনালো। স্নেহা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি আমাকে আছাড় মারতে বলিনি। তাহলে কে বলেছে? স্নেহা রিনিয়ে রিনিয়ে বলল, আমিই বলেছি। আসলে ঘুমের ঘুরে আমার তাল ঠিক ছিল না। তাল ঠিক ছিল না বলে বেঁচে গেলে, নাহলে সত্যি আছাড় মারতাম। স্নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেরাব রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, খেতে পেয়েছে, চলো। চলুন। দুপুরের দিকে মেহরাব স্নেহাকে ডেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। কয়েকবার ডেকেছে কিন্তু সাড়া পায়নি, তাই নিজেই নিচে চলে আসে। স্নেহা ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। মেহরাব এগিয়ে এসে স্নেহার থেকে রিমোটটা ছো মেরে নিয়ে টিভি বন্ধ করে বলল, কখন থেকে ডাকছি তোমায়? কি বলবেন বলুন। আর রিমোট নিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই নিয়েছে। দিন বলছি। দেব না। স্নেহা উঠে দাঁড়িয়ে রিমোট নিতে গেলে মেহরাব নিজের হাত উপরে রাখল। স্নেহা লাফিয়ে লাফিয়ে ধরতে নিয়েও ধরতে পারল না। স্নেহা যতই উঁচু হয়ে ধরতে চাইছে, মেহরাব ততই নিজের হাত উপরে তুলছে। দুজনে ধস্তাধস্তিতে মেহরাব স্নেহাকে নিয়ে সোফায় পড়ে যায়। মেহরাব স্নেহার কোমরে হাত রেখে বলে, ইস, রেখে গেলে তোমার যা লাগে, অসম্ভব সুন্দর লাগে। স্নেহা নিজের অবস্থা বুঝতেই লজ্জা পেয়ে যায়, নড়াচড়া শুরু করে দেয়। দুজনের এইরকম সুন্দর মুহূর্তে বাড়ির মেইন দরজা দিয়ে ঢুকলো মারুফুল খান। তিনি ওদের দুজনকে দেখে না এগোতে পারছেন না পিছুতে পারছেন, তাই তিনি গলা খাকারি দিয়ে উঠলেন। সাথে সাথে স্নেহা মেহরাবের বুকের উপর থেকে সরে গেল। এমন একটা লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হবে আগে বুঝতেই পারেনি। স্নেহা এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মেহরাবও পকেটে হাত গুজে উপরে চলে গেল। সন্ধ্যার দিকে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। স্নেহা আর মেহরাব নিজেদের রুমে ছিল। কথা বলতে বলতে মারুফুল খান ঠিক করেন গ্রামের বাড়িতে যাবেন। কলেজের কয়েকদিন বন্ধ, আর এও ঠিক করেন গ্রামের বাড়ি থেকে ফিরে এসে মেহরাবের বিয়ের গেট টুগেদারটা সেরে ফেলবেন। সবাই যাওয়ার জন্য রাজি। মূলত মারুফুল খানেরই আইডিয়াটা। মেহরাব আর স্নেহা যেন নিজেরা নিজেদের মতো করে থাকে, এই জন্যেই তিনি সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে যাবেন। সকাল হতেই সবাই গ্রামে যাওয়ার জন্য রেডি হয়। মেহরাব ঘুমিয়েই আছে। স্নেহা নিচে সবার কর্মকাণ্ড দেখছে। একটা কথা তার মাথায় ঢুকছে না, সবাই যাচ্ছে কিন্তু ওদের দুজনকে কেউ যেতে বলছে না কেন। ভাবতে ভাবতে সবাই যাওয়ার জন্য বের হলো। স্নেহা ফাহমিদা খানকে বলেই উঠল, মামুনি, তোমরা হুট করে গ্রামের বাড়ি যাচ্ছ কেন? ফাহমিদা খান স্নেহার হাত ধরে বললেন, স্নেহা, আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি যাতে তুই আর মেহরাব নিজেদের মতো করে থাকতে পারিস। তবে মন খারাপ করিস না, আমরা ফিরে এলে তোরা দুজনে আবার যাবি না হয়। স্নেহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, কিন্তু তোমাদের মিস করবো অনেক। তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, আর মেহরাবের খেয়াল রাখিস। আচ্ছা। সবাই চলে যেতে স্নেহা মেইন দরজা লাগিয়ে মনটা খারাপ করে উপরে চলে এলো। কাজের মহিলা রহিমা বেগমও চলে গিয়েছে ওদের সাথে। উনি থাকলে না হয় একটু সময় কাটতো, কিন্তু তাও নেই। স্নেহা রুমে এসে দেখে মেহরাব উঠে গিয়েছে, হয়তো ওয়াশরুমে। স্নেহা বিছানা গুছিয়ে বেলকনিতে চলে গেল। মেহরাব ওয়াশরুম থেকে বেরিয়ে স্নেহাকে বেলকনিতে দেখে নিজেও বেলকনিতে চলে গেল। স্নেহা মেহরাবকে দেখে বলল, নিচে চলুন। মেহরাব স্নেহার কথায় নিচে চলে এলো। মেহরাব ডাইনিং টেবিলে এসে বসলো। আশেপাশে কাউকে না দেখে বেশ আশ্চর্য হলো বই কি। স্নেহা বলল, বাড়ির সবাই কোথায়? গ্রামে গিয়েছে। কেন? স্নেহা হাত কসলাতে কসলাতে বলল, মামুনি বলছিল। কি বলছিল? আসলে
ওনারা চাইছেন আমরা আমাদের মতো করে যেন কিছুটা সময় কাটাই, তাই আমাদের রেখে চলে গিয়েছে। মেহরাব কথাটা বুঝতে পেরে বলল। ও, বুঝতে পেরেছি, খাও। স্নেহা লজ্জায় মাথা নত করে বসে পড়ল মেহরাবের সামনাসামনি চেয়ারে। মেহরাব খেতে খেতে স্নেহার দিকে তাকালো। বেচারি লজ্জা পেয়ে গিয়েছে। মেহরাব বাঁকা হেসে স্নেহার পায়ের উপরে নিজের পা রাখলো। স্নেহার সাথে সাথে মাথা তুলে তাকালো, বেশ ঘাবড়েও গেল, আশফাশ করতে থাকলো। মেহরাব নিজের পা স্নেহার পায়ের উপরে থেকে সরালো না। স্নেহা হাঁসফাঁস করতে করতে বলল। কি করছেন, পা সরান। মেহরাব বাঁকা হেসে বলল। একটু রাখি না। স্নেহা বলল। আমার অস্বস্তি হচ্ছে। হোক, সমস্যা কি? পরপুরুষ কি পা রেখেছে নাকি? আমিই তো। স্নেহা লজ্জায় মাথা নত করে খেতে শুরু করলো। তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে চলে গেল কিচেনে কিছু কাজ করে মেহরাবের দিকে তাকিয়ে উপরে চলে গেল। মেহরাব স্নেহার যাওয়ার পানে তাকিয়ে নিজেই হেসে উঠল। মেয়েটাকে জব্দ করার একটা উপায় পেয়েছে বলা যায়। মেহরাব খাওয়া শেষ করে উপরে চলে এলো। স্নেহা বিছানায় বসে মোবাইল স্ক্রল করছিল। মেহরাব স্নেহার সামনে গিয়ে বলল। পরে সবাই কি গিয়েছে? হুম। রহিমা আন্টিও চলে গিয়েছে? হুম। কেন, কিছু দরকার নাকি? হুম। কি দরকার বলুন, আমি করে দিচ্ছি। মেহরাব বিছানায় উঠে শুয়ে পড়তে পড়তে বলল। এখন কোনো দরকার নেই, সময় হলে জানিয়ে দেব। এই বলে মেহরাব শুয়ে নিজেও মোবাইল বের করে স্ক্রল করতে শুরু করলো। স্নেহা থেকে থেকে মেহরাবের দিকে তাকাচ্ছিল। মেহরাবও আর চোখে সেটা লক্ষ্য করলো। এর কিছুক্ষণ পরে স্নেহা বলে উঠল। দুপুরে কি খাবেন? তুমি রান্না করবে নাকি? না। তাহলে জিজ্ঞেস করলে কেন? জানতে চেয়েছিলাম যে কি খাবেন। রান্না তো পারো না, তাহলে জিজ্ঞেস করে কি লাভ? আমি খাবার অর্ডার করে নেব। স্নেহা মিনমিন করে বলল। তাহলে তো ভালোই হলো, রান্না করতে হলো না। এই শুনে মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বলল। ও হ্যালো, আজ খাবার বাইরে অর্ডার করছে বলে ভেবো না রোজ রোজ হবে। তাড়াতাড়ি রান্না শিখে ফেলবে। স্নেহা হেসে বলল। ঠিক আছে। স্নেহা বিছানা থেকে নেমে বেলকনিতে চলে গেল। আজ সকালে ফুল গাছগুলো সেভাবে দেখেনি। ফুল গাছগুলো দেখা শেষ করেই সেখান থেকে একটা ফুল তুলে নিয়ে কানে গুঁজল। এরপর ছবি তোলার জন্য নিজের ফোন নিতে রুমে আসে। মেহরাবের চোখ যায় স্নেহার দিকে। ফুল কানে গোজাতে স্নিগ্ধ লাগছে। স্নেহা মেহরাবের দিকে তাকিয়ে ভ্রু উঠিয়ে বলল। ওভাবে কি দেখছেন? তোমাকে। স্নেহা মুখ ভেঙচি কেটে ফোন নিয়ে চলে গেল বেলকনিতে। মেহরাবও চট করে উঠে বেলকনিতে চলে গেল। বেলকনির দেয়ালে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে স্নেহাকে বলল। আমার গাছের ফুল ছিঁড়ে ঢং করা হচ্ছে? স্নেহা এগিয়ে এসে বলল। কি বলেন? কেন, কানে শুনতে পারো নাকি? আমি সেই শুরুর দিন থেকেই বলছি তুমি বয়রা, দেখেছ? সেটাই প্রমাণ হলো। স্নেহা রেগে গিয়ে বলল। আপনি বয়রা? মেহরাব হাসি দিয়ে বলল। আমি স্পষ্ট কানে শুনতে পাই, এক কথা বারবার রিপিট করতে বলি না। স্নেহা রেগে গাল ফুলিয়ে রুমে চলে এলো। বিছানায় বসে ছবিগুলো দেখতে লাগলো। মেহরাব রুমে এসে গাড়ির চাবি নিয়ে বলল। তাহলে থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। স্নেহা যাওয়ার জন্য সম্মতি জানিয়ে দিবে ঠিক তখনই মনে হলো মেহরাব চলে গেলে সে তো একা পড়ে যাবে। আর বিশাল এই বাড়িতে সে একা একা থাকবে কি করে? যদি ভূতপেত ধরে তখন মেহরাব চলে যাবে। ঠিক তখন স্নেহা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মেহরাবের হাত টেনে ধরে বলল। প্লিজ আপনি যাবেন না। কেন? আমার ভীষণ ভয় করছে। এই এত বড় বাড়িতে একা একা থাকবো কি করে? মেহরাব স্নেহার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল। কি বলেছে তুমি একা? তোমার সাথে একজন আছে তো। স্নেহা চোখ ছোট ছোট করে বলল। কে আছে? কেন, ভূত? কি? না, প্লিজ যাবেন না আপনি। আপনি চলে গেলে যদি ভূত ধরে আমায় তখন? মেহরাব নিজের হাত ছাড়িয়ে বলল। আরে কি ভয় পাচ্ছ, ছাড়ো। এই দিন দুপুরে কি ভূত আসবে? আপনি না বলেন ভূত আছে একটা? ওইটা মজা করে বলেছে, ভূত বলতে কিছুই নেই, হাত ছাড়ো। না না, হাত ছাড়বো না, প্লিজ যাবেন না। আরে যাবো আর আসবো, বেশি দেরি হবে না, হাত ছাড়ো। না, আমি যেতে দিব না। এই বলে স্নেহা মেহরাবকে টেনে বিছানায় বসালো। এরপরে চট করে রুমে দরজা লাগিয়ে দিয়ে মেহরাবের কাছে এসে দাঁড়িয়ে চাবিটা নিয়ে বলল। কোথাও যেতে হবে না। মেহরাব আর কি করবে, শুয়ে মোবাইল দেখতে লাগলো। স্নেহাও তার পাশে বসে মোবাইলে নাটক দেখা শুরু করলো। 8 ঘন্টা পরে আসিফের ফোন এলো। মেহরাব ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে আসিফ রাগী কণ্ঠে বলল। এই ভাই, তুই কই রে? সেই কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তোর কোনো খবরই নেই। কোথায় তুই? আমি বাড়িতে। তুই এখনো বাড়িতে আসবি না নাকি? আর বলিস না ভাই, বাড়ি সবাই চলে গেছে গ্রামে। এখন আমি আর স্নেহে বাড়িতে রয়েছে।
এখনো বের হতে দিচ্ছে না। কেন? ভূতের ভয় পায়। আসিফ হাসতে হাসতে বলল, ভূত না ভাই, ও আসলে তোকে কাছে চায়। হাপশালা, ফোন রাখ। ভাই সত্যি কথা বলছি। তোর সত্যি কথা তোর কাছে রাখ। মেরাব কল কেটে দিয়ে ফোনটা পাশে রাখতেই স্নেহা বলল, কে ফোন দিয়েছিল? আসিফ। ও, বিকেল বেলা মেরাব ঘুমিয়েছিল। স্নেহা কিচেনে এসে নিজের জন্য কফি বানাচ্ছিল। এখন কফি খেতে খেতে টিভি দেখবে, কিন্তু একা একা খেতেও তার ভয় লাগছে। মেরাবও ঘুমিয়ে আছে, ওকে ডাকলে এখন আরও রেগে যাবে। এমনি সকাল থেকে বাইরে বের হতে দেয়নি, আর এখন বললে নির্ঘাত মারবে। তাই কোনো উপায় না পেয়ে রুমে চলে এলো। বেলকনিতে বসে কফি খাচ্ছিল আর কিছু কথা ভাবছিল। স্নেহা মনে হচ্ছিল যদি তার বাবা বিষয়টা মিথ্যে হতো, যে কোনোভাবে অন্যদিকে ঘুরে যেত, ইস কতই না ভালো হতো। মেরাব ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে হুট করে জেগে উঠল। চট করে বসে নিজের অবস্থান দেখল, সাথে সাথে হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিয়ে সবটুকু পানি খেয়ে নিল। গ্লাস রেখে মাথার চুলগুলো খামচে ধরে নিচু হয়ে রইল। ঠিক তখন স্নেহা রুমে ঢুকে বলল, উঠে গিয়েছেন? মেরাব কিছু বলল না, বড় বড় শ্বাস ফেলে ঘামতে শুরু করলো। স্নেহা কাছে এসে বসে বলল, দুঃস্বপ্ন দেখেছেন নাকি? হুম। কি দেখেছেন? মেরাব থমথমে মুখে বলল। আমার মাকে, ওই যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। বলেই মেরাবের মাথার চুলগুলো খামচে ধরল। বুকের মধ্যে মনে হচ্ছিল কিছু ধারালো জিনিস দিয়ে আঘাত করছে, যা মেরাবের কাছে অসহনীয় লাগছে। স্নেহা মেরাবকে ধরে ঝাঁকানো কণ্ঠে বলল, দেখি আমার দিকে তাকান। আপনি স্বপ্ন দেখেছেন, বাস্তবে না তো? আর এ নিয়ে কষ্ট পাবেন না। মেরাব কিছুক্ষণ চুপ থেকে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। শরীর ঘেমে যাওয়ার কারণে শাওয়ার নিল। ঘামে স্মেল তার কাছে অসহ্য লাগে। শাওয়ার নিয়ে শুধু একটা টাওয়াল পরে বের হলো। স্নেহা বিছানা গুছিয়ে বসে আছে। মেরাব এগিয়ে গিয়ে কাভার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করলো। স্নেহা রুম থেকে বেরিয়ে গেল। মেরাব আর ওয়াশরুমে গেল না, রুমেই জামা কাপড় পরে নিল। এরপর রুম থেকে বের হয়ে গেল স্নেহা কোথায় গিয়েছে সেটা দেখতে। মেরাব ড্রয়িং রুমে পা রাখতেই স্নেহা তার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল। এখন মেরাবের মন ভালো নেই, বেশ বোঝা যাচ্ছে। যদি বাগানের দিকে হাঁটাহাঁটি করলে মনটা হালকা হয়, তাই স্নেহা মেরাবকে নিয়ে বাগানের দিকে গেল। মেরাব স্নেহার সাথে হাঁটতে হাঁটতে বলল, বাড়িতে ফোন দিয়েছিলে আজ? না, কেন? এমনি রাতে দিব। কেন এখন দাও। ফোন আনিনি, রুমে রয়েছে। আমারটা নাও। এখনই দিতে হবে? হুম। স্নেহা চুপচাপ হাঁটতে লাগলো। মেরাব স্নেহার দিকে তাকিয়ে থেকে বলল, স্নেহা, এটুকু শিওর হও তোমার বাবা বিয়ে করেনি, অন্য কোনো রহস্য আছে এখানে? ওই মহিলা কিছু বলেনি? বলবে আজকে। আপনি যাবেন? হুম। আমিও যাব আপনার সাথে। নিয়ে যাবেন আমায়? ঠিক আছে, নিয়ে যাব। এখন কল দাও। তোমার মা কল দিয়েছিল। আম্মু কল দিয়ে কি বলেছে? কি বলবে? তোমাকে ফোনে পায়নি তাই বলল। ফোনটা দিন। মেরাব ফোন বের করে স্নেহাকে দিল। স্নেহা তার মায়ের নাম্বারে কল না দিয়ে বাবার নাম্বারে কল দিল। কয়েকদিন হলো কথা হয় না তার সাথে। সন্ধ্যার দিকে দুজনেই বের হলো ওই মহিলার সাথে দেখা করতে। মেরাব স্নেহাকে নিয়ে চলে গেল সেই জায়গায় যেখানে মহিলাটিকে রেখেছে। আসিফ আগেই চলে এসেছে। মেরাব স্নেহাকে নিয়ে সেখানে ঢুকতেই মহিলাটি কেঁদে কেঁদে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, আমার হসপিটালে যাওয়াটা খুব দরকার। মেরাব ঠান্ডা গলায় বলল। কিসের দরকার সেটা বলুন, আমি ছেড়ে দিচ্ছি। মহিলাটি নিশ্চুপ। মেরাব আয়েশি ভঙ্গিতে বসে বলল, কি হলো বলুন? হসপিটালে কেন যাবেন সেটা বলুন, আমি সাথে সাথে ছেড়ে দিচ্ছি। আমারও ভালো লাগছে না বিষয়টা ঝুলিয়ে রাখতে। হয় বলুন, না হয় এখানেই থাকুন। মহিলাটি আকুতি ভরা কণ্ঠে বলল, প্লিজ বাবা, আমাকে ছেড়ে দাও। এই জায়গায় যদি তোমার মা থাকতো তাহলে কি তুমি ছেড়ে দিতে না বলো? মেরাবের ঠান্ডা মস্তিষ্ক আবারও টকবক করে আগুন জ্বলে উঠল। মাকে নিয়ে কোনো কিছু তুলনা করলে তার মাথা ঠিক থাকে না। মেরাব হাতের মুঠো শক্ত করে উঠে দাঁড়াতে নিলে স্নেহা তার কাঁধে হাত রেখে বসিয়ে রাখে। স্নেহা জানে এই কথাগুলো শুনলে মেরাব কতটা রেগে যায়, নিজেকে ঠিক রাখতে পারে না। মেরাব তপ্ত শ্বাস ছেড়ে বলল, আপনাকে আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, নিজের সাথে আমার মাকে তুলনা দিবেন না। আপনি ভুলে গেলেও আমি ভুলিনি আপনি আমার মায়ের খুনি। মহিলাটি সরু চোখে তাকালো, কান্না থামিয়ে থমথমে মুখে বলল, কি বলছো তুমি? তোমার মায়ের খুনি আমি হব কেন? খুন করেছেন আমার মাকে। আমি তোমার মাকে খুন করব কিভাবে?
তোমাকে তো চিনি না, আর তোমার মাকে কিভাবে চিনবো? মেরাব কর্কশ গলায় বলল। আমার মাকে চেনেন না? নাটক করছেন? সত্যি চিনি না তোমার মাকে। মেরাব দাঁত চেপে বলল। মারুফুল খানের ওয়াইফ তাহমিনা খানকে চেনেন না আপনি? নামটা শুনতেই মহিলাটি চুপ হয়ে গেল, মাথা নুইয়ে ফেলল। মেরাব গর্জে উঠে বলল। কি হলো এখন বলুন, চেনেন না? চিনি। এই শুনেই মেরাব বাজখাই গলায় বলল। চেনেন তো বলুন, কেন আমার মাকে মেরেছেন? না আগে এটা বলুন, আফনান মির্জার সাথে আপনার কি সম্পর্ক? আজ আমি না জেনে এখান থেকে এক পাও নড়ব না, আর আপনার কাছে লাস্ট সুযোগ, আজকে সব বলে দেবেন। আজ যদি না বলেন তাহলে আমি মেরাব খান কথা দিচ্ছি, আমি আপনাকে এখানে আটকে রেখে চলে যাব। আপনি আর আপনার মেয়ে এখান থেকে পৌঁছে গেলেও আর কিচ্ছু যে আসবে না। নিজেকে বলতে পারবো আমার মায়ের খনির শাস্তি আমি নিজে দিয়েছি। মহিলাটি মেরাবের কথায় ঘাবড়ে গেলেন, তবুও মুখ থেকে একটা কথাও বের করলো না। সময় যত যাচ্ছে মেরাব ততই রেগে যাচ্ছে, যা দেখে মহিলাটিও আর চুপ থাকতে পারল না। তাকে এখান থেকে ছাড়া পেতে হলে এখন মুখ খুলতেই হবে, না হলে তার মেয়েকে নিয়ে এখানেই পচে মরতে হবে। মহিলাটি নিজে থেকেই বলে উঠলেন। আমি সব বলছি। মেরাব সাথে সাথে বলে উঠল। আফনান মির্জার সাথে আপনার কি সম্পর্ক? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে উনি আপনার বাড়িতে যায় কেন? এই বলে মেরাব নিজের ফোন বের করে একটা ছবি দেখিয়ে বলল। এই দেখুন, আপনারা তিনজন মিলে ছবি তুলেছেন, স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা তিনজন একসাথে। কোনো কারণ ছাড়াই কি এই ছবি উড়ে গেল? মেরাব পাশে থাকা মেয়েটার ছবি দেখিয়ে বলল। এই পেছনে মেয়ে, এদিকে তাকাও। মেয়েটা মেরাবের দিকে তাকিয়ে বলল। আমার নাম সুনেরা। মেরাব তপ্ত গলায় বলল। আমি নাম জানতে চাইনি। দেখো, এই ছবিতে থাকা লোকটা কি তোমার বাবা? সুনেরা তার মায়ের দিকে তাকালো, এরপরে মেরাবের দিকে তাকিয়ে বলল। জি ভাইয়া, উনি আমার বাবা। এই কথা শুনেই স্নেহা 2 কদম পিছিয়ে গেল, তার দুনিয়া থমকে দাঁড়ালো। বুক ফেটে কান্না আসছে। এই মুহূর্তে বড় বড় শ্বাস নিয়ে কান্না থামানোর চেষ্টা করলো। মেরাব স্নেহার দিকে এক নজর তাকিয়ে সুনেরাকে বলল। তোমরা এখানে রয়েছে তোমার বাবা জানে? না। ফোন নাম্বার দাও, আমি জানাচ্ছি। জানিয়ে কোনো লাভ হবে না। কেন? পাশে থেকে আসিফ মেরাবকে বলল। নাম্বার কেন চেয়েছিস ভাই? তোর কাছেই তো নাম্বার আছে। মহিলাটি তড়িৎ চোখে তাকিয়ে বলল। কি বলছো তুমি? আমার স্বামীর নাম্বার তোমরা কোথায় পেলে? মেরাব মহিলাটির কথা ইগনোর করে সুনেরার সামনে এসে বসল। হ্যাঁ মেয়ে, ফটাফট বলে দাও তোমার বাবার নাম্বার। যদি জানতাম তুমি সব বলে দিতে পারবে তাহলে শুধু শুধু ওই মহিলার মুখ চেয়ে বসে থাকতাম না। মহিলাটি খানিকটা রাগ নিয়ে বলল। আমি তোমার মায়ের বয়সী, আর তুমি আমাকে মহিলা বলছো? মেরাব কর্কশ গলায় বলল। আপনার সাহস কী করা হয় আমার মায়ের সাথে নিজের তুলনা করার? আপনি আমার মাকে খুন করেছেন বলেই আমি আপনাকে ভালো কোনো উপাধি দিতে পারলাম না। আপনার ভাগ্য ভালো যে আমি এখনও আপনার কথা শুনছি। অন্য কেউ হলো না, সাথে সাথে মেরে ফেলতাম। সামনে বসে থাকা মহিলাটি অর্থাৎ আয়শা খাতুন মেরাবের কথা শুনে বললেন। তোমার মাকে আমি মারিনি, তুমি ভুল ভাবছো। মেরাব ওনার কথা শুনে তপ্ত শ্বাস ছেড়ে সুনেরার সামনে এলো। সুনেরা ভয়ার্ত চোখে তাকিয়ে বলল। ভাইয়া প্লিজ ছেড়ে দিন। ছেড়ে দেব, আগে তোমার বাবাকে কল দাও। সুনেরা কেঁদে কেঁদে বলল। ভাইয়া, আমার বাবাকে কল দিয়ে কোনো লাভ হবে না। উনি কথা বলতে পারে না, অসুস্থ প্যারালাইসিস রোগী উনি। মেরাব নাকমুখ কুঁচকে নিয়ে বলল। সিরিয়াসলি? পাশে থেকে আসিফ ভাবনায় পড়ে গিয়ে বলল। এই মেয়ে তো দেখি ভালো মানুষটাকে প্যারালাইসিস বানিয়ে দিয়েছে। এই মেয়ে, মিথ্যা বলছো কেন? সুনেরা বলল। ভাইয়া মিথ্যা বলছি না, আমার বাবা কথা বলতে পারে না, হাসপাতালে অ্যাডমিট রয়েছে। মেরাব স্নেহার দিকে তাকালো। স্নেহা আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল। আপনি বলুন তো আপনার স্বামী কোথায়? আমার স্বামী হসপিটালে রয়েছে, আর সুনেরার যা বলেছে তাই সত্যি। মেরাব মনে মনে ভাবল। এ কি করে সম্ভব? ওনার হাজব্যান্ড যদি এনে হয় তাহলে হসপিটালে কি ভর্তি? মেরাব চট করে আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল। আপনার স্বামীর নাম কি? আয়েশা বেগম নিচু গলায় বলল। আনাফ মির্জা। এবার মেরাবের কাছে সব পরিষ্কার। আফনান মির্জা আর আহনাফ মির্জা তাহলে 2 জন যমজ ভাই। ছবির মধ্যে আহনাফ মির্জা ছিল, যার কারণে সবাই তাকে স্নেহার বাবাই মনে করেছিল। আর সুনেরা ঠিকই বলেছে, রাত 9টা। মেহরাব স্নেহাকে নিয়ে বাড়ি ফিরছে। মেহরাব ড্রাইভ করছিল, স্নেহা পাশে বসে আছে। স্নেহা সব জানার পরে খুশি হয়েছে,
যাই হোক, মনের ভাবনাগুলোই সত্যি ছিল। স্নেহা সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বড় বড় শ্বাস ছাড়ল। অনেকটাই হালকা লাগছে। আর একটু পরে মেয়েরা বলল, এই যে শুনুন, খুব খিদে পেয়েছে, কিছু একটা অর্ডার করুন না। বাড়ি যেতে যেতে না হয় সেটাও পৌঁছে যাবে। মেয়েরা মুখ বাঁকিয়ে বলল, বাব্বা, কাঁদতে কাঁদতে আবার খিদে পেয়ে গিয়েছে তোমার? আরেকটু না হয় কাঁদো, তাহলে খিদেটুকু চলে যাবে। স্নেহা চোখ পাকিয়ে তাকিয়ে বলল। বাজে কথা বন্ধ করুন তো, খাবার অর্ডার করুন। মেয়েরা নিজের ফোন বের করে বলল, কি খাবে? আপনি যা খাবেন তাই অর্ডার করুন। ঠিক আছে, আর কিছু খেতে ইচ্ছে করলে বলো, পরে কিন্তু আমি আর কিছু অর্ডার করতে পারবো না। তাহলে ফোনটা আমার কাছে দিন, আমি অর্ডার করছি। মেয়েরা ফোন দিয়ে বলল, আপাতত বাইরের কিছু খাবে? গাড়ি থামিয়ে কিছু কিনে দিই? না, আমি অর্ডার করে নিচ্ছি। স্নেহা ফোনে খাবার অর্ডার করার পরে ফোনটা মেরাবের দিকে দিতে গিয়ে আবার ঘুরিয়ে আনে। ওদের বিয়ে হয়েছে কিন্তু এই পর্যন্ত একসাথে কোনো ছবি তুলেনি। স্নেহা মেরাবের ফোন নিয়ে ছবি তুলতে লাগলো। মেরাব ভ্রু উঠিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, হঠাৎ আমার ফোনে ছবি তুলছো? গ্যালারিতে ঢুকে আমার ছবি দেখলেই যেন মনে হয় আপনি বিবাহিত, তাই জন্যে নিজের ছবি তুলে দিচ্ছি। মেরাব হাসবে না অবাক হবে তা ভুলে গিয়েছে। স্নেহা ছবিগুলো তুলে গ্যালারিতে ঢুকলো সেগুলো দেখতে। স্নেহা নিজের ছবিগুলো দেখতে দেখতে স্ক্রল করে নিচে নামে। সেখানে নিজের কয়েক বছর আগের ছবি দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সাথে কয়েক মাস আগের তোলা কিছু ছবিও রয়েছে। স্নেহা মেরাবের দিকে তাকিয়ে জিজ্ঞাসু সুরে বলল, আমার ছবি আপনার ফোনে কি করে এলো? মেরাব তৎক্ষণাৎ ছো মেরে ফোনটা নিয়ে নিল। স্নেহা মেরাবের দিকে ঘুরে বলল, কি হলো বলছেন না কেন? কি বলবো? আমার ছবি এখানে এলো কি করে? মেরাব গাছাড়া ভাব নিয়ে বলল, এখানে আসবে না তো কোথায় আসবে? অন্যের ফোনে? কথা সেটা না, এই ছবি তো আমি কাউকে দিইনি। তাহলে আপনি কোথায় পেলেন? কোথা থেকে পাবো এটা আবার কেমন কথা? তোমার ছবি আমার ফোনে আসতেই পারে, কারণ তুমি আমার ওয়াইফ। আপনি কথা কেন ঘোরাচ্ছেন? আমি আপনার ওয়াইফ হওয়ার আগের ছবিগুলো এখানে, সেগুলো তো আপনার ফোনে থাকার কথা না। ব্যাস এইটুকুই শোনার পরে মেরাব ধমক দিয়ে ওঠে। হ্যাঁ চুপ, এক কথা কান দিয়ে চায় না, বলছি না ছবি থাকতেই পারে। এতে তো উতলা হওয়ার কি আছে? আপনি আমায় ধমক দিলেন? মেরাব দাঁত এলিয়ে হেসে বলল, কি যে বলো, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোমাকে ধমক দিতে পারি আমি, এটা এক্সট্রা ভালোবাসা। স্নেহা মুখ ভাঙানি দিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। মেরাব আর চোখে তাকিয়ে মুচকি হাসল। স্নেহা রেগে থাকলেও মনে মনে যে কি খুশি হয়েছে তা বলার বাহিরে। তার মানে মেরাব তাকে অনেক আগে থেকেই পছন্দ করত। স্নেহার ইচ্ছে করছে মেরাবকে ধরে চুমু খেতে, কিন্তু না বোঝার ভান করে বসে রইল। এই দেখে যে মেরাব কি করে। বাড়ি এসে মেরাব স্নেহাকে নামিয়ে দিয়ে গাড়ি পার করতে গেল। স্নেহা ততক্ষণে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। মেরাবের কাছে চাবি রয়েছে। মেরাব এসে মেইন দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি জীবন, বিয়ের পরে লোকের বউ রান্না করে ফাটাফাটি বাঁধিয়ে দেয়, আর আমার বউ কি রান্না করে খাওয়াবে? তাকেই বাইরে থেকে খাবার এনে খাওয়াতে হচ্ছে। স্নেহা পেছন থেকে বিড়বিড় করে বলল, কিপটে কোথাকার, বলতে তো পারে না, টাকা ফুরিয়ে যাবে আর অন্য কথা বলছে। এই শুনে মেরাব মুখ বাঁকিয়ে বলল, সত্যি কথা বলেছে আর গায়ে লেগেছে। স্নেহা তেড়ে গিয়ে বলল, এই কি বললেন? মেরাব পেছনে ফিরে স্নেহার সামনে দাঁড়িয়ে বলল, দেখেছ, তুমি এখনো গানে শুনতে পাওনি, বয়রা তুমি। তোমাকে কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। স্নেহা চোখ বড় বড় করে তাকালো। তার ভালো দুটো কানকে বয়রা বানিয়ে দিল। আসলেই কি সে বয়রা? স্নেহা মেরাবের সাথে তর্কে যেতে চায় না, তাই মেরাবের পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে চলে গেল। মেরাব পেছন থেকে ঠ্যাস মেরে বলল, চুপচাপ সম্মতির লক্ষণ, এখন বুঝতে পারলাম। আসলে যে গানে শুনতে পাও না প্রমাণ হয়েই গেল। স্নেহা রেগে এগিয়ে এসে পাশে থেকে সোফার কুশন নিয়ে মেরাবকে মারতে লাগলো। মেরাব পিছিয়ে যেতে যেতে সোফা থেকে নিজেও একটা কুশন নিয়ে স্নেহার থেকে আসা আঘাত আটকাচ্ছিল। ঠিক তখন বাড়ির কলিং বেল বেজে ওঠে। দুজনেই সেই দিকে তাকিয়ে কুশন জায়গা মতো রেখে দেয়। মেরাব মনে করেছে হয়তো ডেলিভারি ম্যান এসেছে, তাই এগিয়ে গেল। কিন্তু ডেলিভারি ম্যান আসেনি। এসেছে মেরাবের দাদার ছোট ভাই মোজাম্মেল খান। হাতে লাঠি ভর করতে করতে ভেতরে ঢুকলেন। মেরাব তাকে ধরে বলল, দাদু, তুমি এতদিন পরে? শুনলাম তুমি এসেছো, তাই দেখা করতে এলাম। এসে বসো। বাড়ির সবাই কই? দাদু বাড়ির সবাই গ্রামে গিয়েছে। ও।
মোজাম্মেল খান স্নেহাকে দেখে বললেন। মেরা ওকে। মেরাব শয়তানি হাসি দিয়ে বলল, দাদু আমার ফুফাতো বোন। ওহ, বিয়ে হয়েছে? না দাদু। স্নেহা চোখ ছোট ছোট করে তাকালো। মোজাম্মেল খান বললেন, মেরাপ, আমার কাছে একটা ভালো ছেলে আছে, ওর সাথে তোমার ফুফাতো বোনকে ভালো মানাবে। মেরাব স্নেহার দিকে তাকিয়ে বাঁকা হেসে মোজাম্মেল খানকে বলল। দাদু ছেলে কি করে? স্নেহা আর দাঁড়ালো না, রাগে গট গট করতে করতে চলে যায়। নিজের ফোন বের করে মেরাবকে মেসেজ লিখে। আপনি শুধু আজ রুমে আসুন, আপনার ঘাড় মটকাবো আমি। এদিকে মেরাব তৎক্ষণাৎ মোজাম্মেল খানকে বলল, দাদু ও আমার বউ। কি, তুমি বিয়ে করলে কবে? করেছি কয়েকদিন হলো। মোজাম্মেল খান হেসে বললেন, ওহ, ভালোই করেছো। তবে আমি বুঝতে পারিনি, প্রথমে ভুল করেই বলে ফেলেছি ওই কথা। সমস্যা নেই দাদু। মিনিট 5 পরে মোজাম্মেল খান উঠে বললেন, তাহলে আজ আসি। এখনো চলে যাবে? বাহিরে ড্রাইভারকে ডেকে। ও। মোজাম্মেল খান চলে যেতেই মেরাব নিজের ফোন বের করে। বেশ আন্দাজ করতে পারছে এখন যে মেসেজ দিয়েছে সেটা স্নেহাই। মেরাব স্নেহার মেসেজ দেখে কি লিখবে ভাষা খুঁজে পাচ্ছে না, তবে স্নেহাকে আরও রাগাতে ছোট্ট করে লিখল, পেট নেই।